বিচার বিভাগের পৃথক সচিবালয় হওয়ার পর বাংলাদেশে বোধহয় জুডিশিয়াল ক্ষেত্রে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর কোনো রাজনৈতিক দল ঘটায় নাই। এটার কনসিকুয়েন্স আজকে যাই হোক না কেন সময়ের ব্যবধানে প্রশ্ন উত্তর দিতে হবে যে বাংলাদেশের আইনি ব্যবস্থা চূড়ান্ত পর্যায় থেকে কারা এটাকে বিলুপ্ত করে আবার সেটাকে ধ্বংস করেছে। এইটা ইতিহাসের স্বর্ণাক্ষরে আজকের এই সরকারের নাম লেখা থাকবে। শেখ হাসিনা দেশে এসে আইনি লড়াই করতে পারে এবং তার প্রতি ইনসাফ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার এমন বক্তব্য কি বার্তা দেয় বলে আপনি মনে করেন? এটা একটা জটিল বিষয়, তারপরে বলছি। আপনি শেখ হাসিনা দেশ থেকে চলে গেছেন, আমরা যদি বলি পালিয়ে গেছে তাইলে মানুষ আমাদেরকে বলে যে পালিয়ে যায়নি, ওনাকে পাঠিয়ে দিছে বা বুঝে। ইনফ্যাক্ট ইন অ্যাকশন তাই মনে হয়। কেন বলছি? শেখ হাসিনা যে এয়ারক্রাফটে চলে গেছেন সেটা এয়ারফোর্সের এয়ারক্রাফট ছিল, তো তাকে দিয়ে আসার পর যারা নিয়ে গেল তারা এয়ারক্রাফট নিয়ে ফেরত আসার পর তারা বহাল তবিয়তে চাকরি করছেন। কিন্তু আমাদের দেশের নর্মালি কী বিচার? নর্মাল বিচারটা হলো যে কেউ যদি কাউকে যদি আমরা দুষ্কৃতিকারী মনে করি বা তাহলে অপরাধী মনে করি, তাকে পালানোর জন্য যদি কেউ সহযোগিতা করে তারাও কাস্টডিতে যায় বা আইনের আওতায় আসে। আমাদের এখানে সেটা হয়নি এবং এটা কিন্তু একটা বিরাট কৈফিয়তের জায়গা। কেন হলো না এই প্রশ্ন কিন্তু কেউ আনে না। দুই আসেন, তারপর তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলার রায় হয়ে গেল। মামলার রায় হয়ে যাওয়ার পর আপনি তার মৃত্যুদণ্ড হয়ে গেছে। এখন তাকে আনার জন্য প্রক্রিয়া চলতে পারে, এটি স্বাভাবিক। সেটা কি? সেখানে বয়ানটা থাকবে এই রকম যে তাকে আমরা এনে রায় কার্যকর করব। কিন্তু আপনি যখন বলছেন, দায়িত্বশীল ব্যক্তি যখন বলেন উনি আসুক, ওনাকে আনার ব্যবস্থা করবে, এসে উনি ওনার মামলায় লড়াই করেন, ডিফেন্সে লড়াই করেন, এই যে লড়াই করার বক্তব্য আমরা দিতে পারবো না, লড়াই করার বক্তব্য কেউ দিতে পারবে না, এটা আসামির হেডেক। উনি যদি এসে বলে আমি জানতাম না, হ্যাঁ যদিও জানতাম না বলতে পারে, কিন্তু আপনি মনে করেন একজন অপরাধী যখন দূরে কোথাও পালায় থাকে তখন কিন্তু সে লোক মারফত বিভিন্ন সূত্রে খবর নিতে থাকে তার বিরুদ্ধে কি হচ্ছে। এটা নর্মাল করছেও, একটা লোক খুনি পালায় গেছে, সে কিন্তু খবর রাখে ওই যে খুনটাকে কেন্দ্র করে কি হচ্ছে। সুতরাং পত্রিকায় আসতেছে, নানান জায়গায় আসতেছে। সুতরাং রাজনৈতিকভাবে যদি বলি উনি সব জানেন, ওনার বিরুদ্ধে রায় হয়েছে উনি জানেন, উনি ওটা বলে পার পাবেন না। বাট আইনিভাবে যদি আসেন, আইন দেখবে কাগজে কলমে, হ্যাঁ কাগজে কলম উনি জানেন না, উনি নোটিশ কোর্টে এপিআর করেন নাই। সুতরাং এটা দুইটা দিক থাকে এই সমস্ত রাজনীতিক ক্ষেত্রে। সেটা যাই হোক, উনি এসে লড়াই করবেন কি করবেন না এই সাজেশন তো রাষ্ট্র দিতে পারবে না। রাষ্ট্রের দায়িত্ব হলো সে দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে ফিরিয়ে এনে ধরে এনে মৃত্যুদণ্ড কার্যকর করবেন। আমি আইনের ভাষায় আমার তো তার প্রতি কোনো রাগ ক্ষোভ নাই শেখ হাসিনার প্রতি, আমি আইনের ইয়েটা বলতেছি। সেখানে আপনি যদি বলেন আপনি দেশে এনে আমরা তাকে আপনি ডিফেন্স নেন, এটা খুব খারাপ কথা। এতে বোঝা যায় যে পক্ষপাতিত্ব হতে পারে। 2 নম্বর, একজন বিশেষ উপদেষ্টা বলছেন যে উনি যদি আসেন ওনার প্রতি ইনসাফ করা হবে। ইনসাফ করা হবে মানে কথাটার অর্থ কী? তার মানে কি এখন তাহলে বেইনসাফ হয়েছে? আপনি একটা কোর্ট রায় দেওয়ার পর যখন একজন ব্যক্তি বলবেন, সে যেই হোক না কেন, সে আদালতের লোকও বলতে পারবে না যে ওনার প্রতি ইনসাফ করা হবে। আদালত একটা রায় দিছে, তারপর যে বলা ইনসাফ করা হবে, তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে আপনি বুঝাইতে চাচ্ছেন আসলে পরে আপনার প্রতি ইনসাফ করা হবে মানে আপনাকে মুক্ত করা হবে। সোজা বাংলার অর্থ তার এইটা। এবং এটা বলেন কিভাবে, এই কনফিডেন্সটা কীভাবে? এই কনফিডেন্সটাই হইল এই যে বিচার বিভাগের জন্য যে আলাদা সচিবালয়টাকে বিলুপ্ত করে বিচার বিভাগটাকে নির্বাহী বিভাগের অধীনস্থ নিয়ে আপনি কনফার্ম করতেছেন বিচার বিভাগ আমাদের অধীনে। সুতরাং আমরা ইচ্ছা করলে ইনসাফের নামে আপনাকে মুক্তও করতে পারি, ইচ্ছা করলে ইনসাফের নামে আপনাকে দণ্ডও দিতে পারি। এই বক্তব্যগুলা এই আদালতকে বিতর্কিত করে বলে আমার কাছে মনে হয়। বিচার বিভাগের আলাদাকরণের সব উদ্যোগ বাতিল করে দিচ্ছে আইনমন্ত্রী, অথচ ওই সরকারের সময়ে তিনি ছিলেন অ্যাটর্নি জেনারেল। বিষয়টা কীভাবে দেখছে? বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটার মানে হচ্ছে এই যে আপনার আইডিওলজি, আদর্শ কোনো সাবজেক্ট না।
তখন বিচার বিভাগ পৃথক সচিবালয় করছে, ওটাকে আপনি ওয়েলকাম জানিয়েছেন। আবার আজকে আপনি সেই অ্যাটর্নি জেনারেল থেকে আইনমন্ত্রী হয়েছেন, আপনার কাছে সত্য কথা বলার চেয়ে পথটা বড়, তাই আপনি ওইটাকে সম্মতি দিয়েছেন যে ইয়েস, এটা আরও সুন্দর করে আনা হবে, আরও পোক্ত করে আনা হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা বিচার বিভাগের পৃথক সচিবালয় হওয়ার পর বাংলাদেশে বোধহয় জুডিশিয়াল ক্ষেত্রে এর চেয়ে ন্যাক্কারজনক ঘটনা আর কোনো রাজনৈতিক দল ঘটায় নাই। এটার কনসিকুয়েন্স আজকে যাই হোক না কেন, সময়ের ব্যবধানের প্রশ্ন উত্তর দিতে হবে যে বাংলাদেশের আইনি ব্যবস্থা চূড়ান্ত পর্যায় থেকে কারা এটাকে বিলুপ্ত করে আবার সেটাকে ধ্বংস করেছে। এইটা ইতিহাসের স্বর্ণাক্ষরে আজকের এই সরকারের নাম লেখা থাকবে। একজন আইন অঙ্গনের লোক হিসেবে দেশকে অনেক দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, এই সরকারের 3 মাসে এই সরকারের কাছে কি কি প্রত্যাশা আপনি নিজে করেছিলেন? ব্যক্তিগতভাবে যদি আপনি আমার কাছে বলেন, এই সরকার নির্বাচনে আসার পর তারা যে ম্যান্ডেট নিয়ে আসছিল, অর্থাৎ তাদেরকে যে কারণে মানুষ ভোট দিছে, সেটা গত একটা যে অধিবেশন গেল, পূর্ণ অধিবেশন, সেই অধিবেশনে এই বেমালুম এটাকে ইগনোর করে গেছেন। অর্থাৎ যে কারণে জনগণ ভোট দিছিল আপনাদেরকে, মেনলি যদি আসেন আপনি, এই গণভোট, জুলাই সনদ, সব বাদ দিলাম। আপনারা ওখানে বললেন গিয়ে 31 দফার মধ্যে, বিএনপির 31 দফার মধ্যে সুস্পষ্টভাবে আছে যে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করা হবে। এই যে পৃথক সচিবালয় করা হয়েছিল, সেটা আপনারা বিলুপ্ত করার মানে হচ্ছে আপনার দেয়া নির্বাচনী ইশতেহার কিংবা আপনার 31 দফার মধ্যে এই যে ভাইটাল জিনিসটা আপনারা মানেন নাই। তাহলে এই সরকারের কাছে প্রত্যাশা আমাদের ছিল, এই যে বলতেছেন আপনি 3 মাসে, আমার প্রত্যাশা কি? 3টা জিনিস ওর উপরে একটা দেশ টিকে থাকে বেসিক্যালি। নাম্বার 1 দেশের অর্থনীতি, নাম্বার 2 দেশের বিদেশ নীতি, নাম্বার 3 দেশের বিচার ব্যবস্থা। 3 নম্বর থেকে যদি আসি, পরিষ্কার বিচার ব্যবস্থাটাকে আপনার ধ্বংস করে দিলেন। অর্থাৎ এই যে সচিবালয়টাকে বিলুপ্ত করে দেওয়ার মানে হচ্ছে এই বিচার ব্যবস্থাকে স্বাধীন রাখেননি। স্বাধীন না রাখলে পরাধীন রাখছেন। পরাধীন মানে কার অধীন? নির্বাহী বিভাগের অধীন। তার মানে আপনি স্বাধীন বিচার ব্যবস্থা যদি না থাকে, সেই দেশ সারভাইভ করতে পারে না। কারণ দুর্নীতিবাজ অপরাধী দেশে থাকবেই। তাদেরকে রক্ষা করা মানে তাদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আদালত, ন্যায় বিচার, দুর্নীতি দূর করেন, সেই জায়গাটা আপনি অফ রাখলেন এবং নির্বাহী বিভাগ আপনাদের অধীনস্থ করলেন। তাতে কি হবে? আপনারা সেফ থাকবেন, অন্যরা এটার আওতায় যাবে। 2 আসেন ফরেন পলিসি। আমি অর্থনীতিতে প্রথম আসি। অর্থনীতিটা কি? আপনার দেশের, আপনার যে কোনো একটা কোম্পানি, যে কোনো একটা ব্যবসা বাণিজ্য, সব কিছু আপনার অর্থনীতি একটা বিরাট ফ্যাক্টর। টাকা দিয়েই তো চলবে সব। সেই টাকার জন্য একটা নীতি থাকতে হবে। সেই নীতিটা কি? ইতিমধ্যে আপনারা বলেছেন, যেমন ধরেন অর্থনীতির সাথে টাকার সম্পর্ক, ফরেন রেমিটেন্স আসবে, দেশে বাণিজ্য হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা কি আদৌ শুনেছি এ পর্যন্ত যে আমরা এই অর্থনীতির ক্ষেত্রে যেমন ট্যাক্স বাড়াবেন বলছেন, অলরেডি শব্দ করছেন, বিদ্যুতের বিল বাড়াবেন, এটা বাড়াইতে পারেন, কিন্তু পাশাপাশি আপনাকে ব্যাখ্যা দিতে হবে এই যে বাড়াচ্ছেন কেন, বাড়াইয়া বাড়তি পয়সাটা দিয়ে দেশের জন্য বাড়তি করবেন কি? ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পিপল, সুন্দরভাবে তারা অ্যাকসেপ্ট করে, তখনই কিন্তু জনগণ আপনি বাড়তি পয়সা নিলে দিবে। আর আপনি কোনো কারণ ছাড়া বাড়াইয়া ফেলবেন, এতে জনগণের আস্থা নষ্ট হবে। জনগণ ভাববে কেন বাড়াইলো। আমি যদি আমার সন্তানকেও বলি তোমার এই টাকাটা দিব না, এই টাকা একটু কমায় নাও, তাহলে কমায় দিবা, বলছিল যে তুমি আমার 5,000 দিবা, এখন দিচ্ছ 3,500, 1,500 দিয়ে কী করবা? 1,500 দিয়ে আমি এমন একটা কথা বললাম, ও আচ্ছা তাহলে ঠিক আছে, যে আমার এই কাজটা করব, কিংবা ঘরের একটা ছোট্ট কাজ আছে, একটু ইলেকট্রিক্যাল কাজ করব, ইত্যাদিতে, তাহলে হি উইল বি স্যাটিসফাইড। সুতরাং আপনি দাম বাড়াতে পারেন, ট্যাক্স বাড়াইতে পারেন, সব বাড়াইতে পারেন, সঠিক ব্যাখ্যা দেন নাই। 3 মাসের মধ্যে আমরা পাইনি। 2 নম্বর আসেন, এই অর্থনীতির সাথে সম্পর্কিত হইল ফরেন রেমিটেন্স। আমরা কিন্তু আদৌ আলাপ করিনি এখন পর্যন্ত যে গার্মেন্ট সেক্টরটা এক্সপোর্টের পরিমাণ বাড়াবো কীভাবে, ম্যান পাওয়ার এক্সপোর্ট বাড়াবো কীভাবে, এই দুইটা কিন্তু ফরেন রেমিটেন্স আসার একটা। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনার খুঁজলেন যে সরকার কিছু বলছে কি না। এ পর্যন্ত কোথাও কিছু বলছে সরকার? বলেনি। 3 নম্বর আসেন ফরেন পলিসি। ফরেন পলিসিটা বিরাট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আজকে যেমন কথা হইতেছে যে কি, যে আমেরিকার সাথে একটা চুক্তি করছে, গোলামি চুক্তি।
এটা এটা টক শোতে নানানজন বলে, কিন্তু আমি সম্প্রতিকালে প্রথম আলো পত্রিকায় দেখলাম সেখানে তারা লিখছেন যে বাংলাদেশ এবং আমেরিকার চুক্তিটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক হয়েছে। আচ্ছা, পত্রিকায় লিখছে। এখন মঙ্গলজনক না অমঙ্গলজনক, সেটা টক শোতে যারা বলে অমঙ্গলজনক, ফাইন। পত্রিকা যিনি বলেন মঙ্গলজনক, ফাইন, তারা বলতেই পারেন। মেনি ম্যান মেনি মাইন্ডস, নানান ওপিনিয়ন আপনি দিবেন, কিন্তু সরকারের ভার্সনটা কোথায়? এখন পর্যন্ত সরকার তো কোনো ভার্সন দেননি। সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছে? এখন পর্যন্ত বলা হয়েছে? করছিলাম যে বিরোধী দলও এখনো তুলি নাই। আপনি বিরোধী দল তো অবশ্যই বিরোধী দলের দায়িত্ব, বিরোধী দলের দায়িত্বে কিছু আসে যায় না, কারণ 2/3 মেজরিটি আমার। সেখানে এই সাইডে যখন এই কথাগুলো হইতেছে, আলটিমেট রেসপন্সিবিলিটি তো গভর্নমেন্টের উপরে পড়ে। আপনি সরকার বিরোধী দলের উপরে ব্লেম দিয়ে কি আপনি সেফ থাকবেন? আপনি খলিল রহমান বলছে আমরা আমেরিকার সাথে এই যে চুক্তিটা করছি, এই চুক্তিতে বিএনপি এবং জামাত সম্মতি দিছে। জামাত দায় সারা গেছে হলে ওটাকে ডিনাই করছে। কই বিএনপি প্লাস সরকার, বিএনপি দলের পক্ষ থেকেও বলে নাই যেটা সঠিক নয়, এই চুক্তি আমরা জানি না। দলও বলতে পারতো, বলেন নাই। দলের সরকার সেও বলেন নাই। এই যে ভার্সনটা নাই, সুতরাং আমার ফরেন পলিসি না, আমার এই যে অর্থনীতির বিষয়টা নিয়ে এবং এটার সাথে অর্থনীতির সম্পর্ক মারাত্মকভাবে, এগুলো আমাদের কাছে পরিষ্কার। এই সরকার করেনি, আমরা প্রত্যাশা করছিলাম এই চুক্তিটা পার্লামেন্টে উঠবে, উঠান নাই। 3 বার আসেন, যদি ফরেন পলিসি সরাসরি ধরি, ফরেন পলিসি মানে বহির্বিশ্বের সাথে আমার সম্পর্ক থাকতে হবে। বহির্বিশ্বের সাথে সম্পর্ক কি? ভাইটাল 3টা দেশ আমার এখানে, চায়না, আমেরিকা এবং ভারত। ভারত তো আমার প্রতিবেশী, একটা বৃহৎ দেশ। আমরা তাকে কি ভাবি না ভাবি সেটা অন্য কথা, কিন্তু ভারত তো এই অঞ্চলের মধ্যে পরাশক্তি, এই অঞ্চলের মধ্যে সে পরাশক্তি। তো আমি আজকে ক্ষমতা আসার পর আমার ফরেন পলিসি কী হবে, কার সাথে আমার রিলেশন কী হবে? আমরা কি আদৌ একটা ন্যায্য পানির হিসেবে নিয়ে কোথাও বৈঠক হয়েছে? হয় নাই। আমরা পদ্মা ব্যারেজের কথা শুনছি, টাকা ছাড় দিয়েছে, কখন শুরু হবে কীভাবে শুরু হবে আমরা জানি না। তিস্তা ব্যারেজ নিয়ে কথা হচ্ছে, কতক্ষণ চায় না, কতক্ষণ দিব না, ইত্যাদি ইত্যাদি। কোনো কংক্রিট রাষ্ট্র সারভাইভ করার জন্যে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে যে আলাপগুলো আমরা শুনতে চেয়েছিলাম, তার কিনারা দিয়েও তারা নেই। না ফরেন পলিসি নিয়ে, না অর্থনৈতিক পলিসি নিয়ে, আর বিচারের ব্যবস্থা তো ড্যামেজ করেই দিলেন। সুতরাং আমরা যেটা চেয়েছিলাম সেই অ্যাঙ্গেলে কোনো কথা হয়নি। এগুলোই তো ছিল প্রত্যাশা, যেটা রাষ্ট্র সারভাইভ করার সাথে রিলেভেন্ট, হুইচ ইজ ভেরি পেইনফুল।